গোলাম মাওলা রনির কাছে আমি একটি প্রথম প্রশ্ন করতে চাই। তবে প্রশ্নটি আমার নয়, আপনি আসবেন বলে দর্শকরা প্রশ্ন করেছেন। দুজন দর্শকের প্রশ্নকে আমি একসঙ্গে করতে চাই। একজন জাহিদ রহমান, তিনি বলেছেন যে গোলাম মাওলা রনিকে জিজ্ঞেস করবেন যে তিনি বিএনপিতে আছেন অথচ তার কোনো কথা বা আচরণ দিয়ে বিএনপিকে সমর্থন যায় না, বিএনপি সমর্থনে যায় না। আরেকজন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে তানভীর রহমান, তিনি প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক মতাদর্শ আপনি অনুসরণ করেন। আপনি যদি, আমাদের অনেক প্রশ্ন রয়েছে, আপনি যদি সংক্ষেপে একটু বলেন জনাব গোলাম মাওলা রনি। ধন্যবাদ খালিদ। আমি মূলত এখন যে কাজটা করছি সেটা হলো যে আমাদের দেশে যে তথাকথিত যে রাজনীতি, দলীয় রাজনীতি, সেই রাজনীতির একটা মূল প্রতিপাদ্য বিষয় হলো যে কোনো মানুষ যদি একটা রাজনৈতিক দলের সদস্য হয় তাহলে সেই দলের বিরুদ্ধে সে কথা বলতে পারবে না এবং অন্য দলের ভালো সে দেখতে পারবে না, অর্থাৎ তাকে সবসময় একটা দলকান অবস্থায় থাকতে হবে। আমি যখন 2009 সনে সংসদ সদস্য হলাম আওয়ামী লীগের, আমি কিন্তু তখনও যে কাজটা করেছি সেটা হলো আওয়ামী লীগের ভালো দিকগুলো বলেছি এবং মন্দ দিকগুলো সঙ্গে সঙ্গে বলেছি, এবং বিএনপির ভালো দিকে বলেছি, মন্দ দিকে বলেছি। ঠিক সেই চরিত্রটাই আমি এখনো বহাল রেখেছি। অর্থাৎ আমি আমার মতো দৃষ্টিকোণ থেকে যেটা জাতীয়ভাবে আওয়ামী লীগের ভালো বলছি, বিএনপির ভালো যেটা বলছি, মন্দ যেটা বলছি, কিন্তু সত্যিকার অর্থে টিপিক্যাল যে বিএনপি বলতে যেটা বোঝায় যে কেবলই মাত্র বিএনপির কথা বলতে হবে এবং আওয়ামী লীগের কোনো ভালো দিক দেখা যাবে না। এই কাজটি আমি আসলে অতীতেও করিনি, এখনো করছি না, হয়তো আগামী দিনেও আমি এটা পারবো না করতে। এটা এখন এই যে আমার যে একটা অবস্থা, আমার মতই থাকবো। এখন এটা যদি কেউ মনে করে যে না তার এই চরিত্র দ্বারা বিএনপি হবে না, সেটা তার ব্যাপার, বা এই চরিত্র দ্বারা আওয়ামী লীগে হবে না, এটা তার ব্যাপার। কিন্তু আমি মনে করি যে আমি সেই 2009 সন থেকে যখনই জনগণের সামনে আসছি, আমার অনেক কথা যে সব যে রাইট নট লাইক দ্যাট, অনেক সময় ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, কিন্তু আমি যেটা গুড ফেথ, গুড ট্রাস্টে যেটা ভালো মনে করি সেটা লিখি এবং সেটা বলি। এই হলো অবস্থা। তো মানে আপনার যে কথা বলা সেটি কি, যেহেতু আপনি এখন বিএনপি করেন, সেটি বিএনপি সমর্থনে কি যায়? প্রশ্নটি করেছিলেন আমাদের দর্শক। সেটি কি আপনি মনে করেন যে আপনি আপনার কথা বা আচরণ বিএনপি সমর্থনে? এখন এটা ভালো করে যারা আওয়ামী লীগের কট্টর রয়েছেন আমার পর্যায়ে তারাই বলতে পারবেন, কারণ আমি নিয়মিত লেখালেখি করছি। আজকে প্রায় প্রতি সপ্তাহেই বাংলাদেশের একটা প্রথম শ্রেণীর পত্রিকার ফার্স্ট এডিটোরিয়ালটা লিখছি, কিন্তু এখনো পর্যন্ত বিএনপির বিরুদ্ধে লিখেছি বা আওয়ামী লীগের পক্ষে লিখেছি এরকম কোনো ঘটনা আমি দেখিনি। এবং বিএনপির যারা হাইকমান্ড রয়েছেন তারাও সেই সমস্ত লেখার প্রশংসা করেন যে না, এই মুহূর্তে এই লেখাগুলোর দরকার রয়েছে। কিন্তু যেটা বোঝায়, যেটা বোঝায় যে রাজপথে নেমে তারপর সে বিএনপির পক্ষে জেল জুলুম হলি অন্য নেতাকর্মীদের মতো, আসলে একটা দলে বিভিন্ন ধরনের লোক থাকে। তো এখন যে লোক কলম যোদ্ধা, তাকে যদি আপনি হাতে কোদাল দিয়ে দেন সে পারবে না। কারণ আমার যে কোয়ালিটি আছে, যে কারণে বিএনপিতে আমি স্থান পেয়েছি, সেটা হলো আমার লেখালেখির জন্য, আমার বক্তব্যের জন্য। তো সেটা আমি আমার আগের মতোই চালাচ্ছি। কিন্তু বিএনপি কি ঠিক আপনাকে ট্রাস্ট করতে পারে? কারণ আপনি একজন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ, আওয়ামী লীগের হয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বিএনপি কি আপনাকে ঠিক ট্রাস্ট করতে পারে যে আপনি আসলে আবার কোনো সুযোগ পেলে হয়তো বিএনপিকে ছেড়ে যাবেন না বা ওরকম কোনো কিছু? মূল ব্যাপার হলো এখানে আমি বিএনপির যে সময়টাতে যোগদান করেছি, ওই ক্রিটিক্যালটা, ওই সময়টাতে খুব মানুষ সাহসী না হলে এবং ওইরকম যদি তার একটা কনফিডেন্স না থাকতো, তাহলে ওই সময়টাতে আসলে কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে না। তা আমি আসলে একটা বোধ এবং বিশ্বাসের জায়গা থেকেই বিএনপিতে গিয়েছি। এবং আমার সাথে বিএনপির যে হাইকমান্ড, একটা জিনিস বোঝার চেষ্টা করুন খালেদ, যে আমাদের বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে জাস্ট 1 ঘন্টার নোটিশে আমি যেভাবে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেলাম এবং এখনো পর্যন্ত সেটা ঠিকই আছে, এটা ব্যতিক্রম ধর্মীর মতন। এবং যেই সময়টাতে আমি গিয়েছি বা এখনো আছি, বিএনপি থেকে আসলে আমার ওরকম পাওয়ার ঠিক ওরকম যদি রাজনৈতিক অভিলাষ থাকতো তাহলে তো আমি আওয়ামী লীগে থাকতে পারতাম অনেক সুন্দরভাবে। কিন্তু রনি ভাই একটি দর্শক এই প্রশ্ন করছেন, আমার মনে হয় প্রশ্ন আছে যে আপনাকে যদি, আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, আওয়ামী লীগ যদি আপনাকে মনোনয়ন দিত তাহলে কি আর আপনি বিএনপিতে যেতেন? না, আমি আওয়ামী লীগে মনোনয়ন দিলে আমি অবশ্যই বিএনপিতে যেতাম না, আমি আওয়ামী লীগেই থাকতাম। কিন্তু এটা সত্য যে এই কারণে আবার আগামীতে আওয়ামী লীগ যদি মনোনয়ন দেয় আমি আবার আওয়ামী লীগে যাবো কিনা, এটার কোনো সম্ভাবনা নেই। এর কারণ হলো যখনই আমার একটা সম্ভাবনা ছিল দলের যে জায়গাটাতে,
ওই সম্ভাবনার জায়গাটাতে আমি যখন মনোনয়ন পেলাম না, তখন আমার কাছে মনে হয়েছে যে এই দলে আমার যে বিশ্বাস ছিল, আমার যে প্রয়োজন ছিল, আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা অবস্থান ছিল, সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের কাছে ইফেক্টিভ নই। তো আমাকে এখানে দুটো ব্যাপার, আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসেবে সারা জীবন তাদের পক্ষে কথা বলে যাওয়া, কেন রাজনীতিতে একবার ব্যাকফুটেজে গেলে আর সামনে আসা যায় না। আমার সে অনেক মেধাবী লোক, অনেক যোগ্যতামূলক, একবার মনোনয়ন না পেয়ে দ্বিতীয়বার সামনে এগোতে পারেনি। তো রাজনীতির ফ্রন্ট লাইন থেকে একবার ব্যাক লাইনে চলে গেলে আর সামনে আসা যায় না। যখন আমি আওয়ামী লীগের মনোনয়ন, তো সেই ক্ষেত্রে রনি ভাই আপনার পরামর্শ কি? ধরেন আপনার কথা মতো রাজনীতির ফ্রন্ট ফুট থেকে কেউ যদি ব্যাক ফুটে চলে যায়, অর্থাৎ মনোনয়ন যদি না পায়, কারণ নতুন অনেকেই অনেক কারণে, তো সে কি দল পরিবর্তন করে বা বিপরীত দলের কাছেই চলে যাবে বা দলের মধ্যেই হয়ে যাবে? ব্যাপারটা কি এইটা আপনার পরামর্শ? এটা না, এটা আমার পরামর্শ না। এখানে মূল ব্যাপার হলো ওই ব্যক্তির ব্যক্তিগত অবস্থান। যেমন আমার একটা নির্বাচনী এলাকা রয়েছে, সেখানে লক্ষ লক্ষ লোক আমাকে পছন্দ করছে। এখন আমি তাদের সাথে পরামর্শ, তাদের সাথে করতে গিয়ে আমাকে দুটো ব্যাপার আছে। যদি আমি দেখি যে না, আমি আসলে আমার এই দলের অনুভূতি নিয়ে, ভালোবাসা নিয়ে থাকবো, দল যদি ভবিষ্যতে মনোনয়ন দিল না দিল সেভাবে আমি থাকবো, আমি এর বাইরে যাবো। কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে না, আমার ব্যক্তিগতভাবে কিছু বলার আছে, লেখাতে করার আছে, আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার এবং আমাকে যে কোনো মূল্যে হোক আমাকে জনগণের সাথে কাজ করতে হচ্ছে, এবং এই কাজের জন্য আমার একটা নতুন ভিন্ন প্ল্যাটফর্ম দরকার। এটা ব্যক্তির আসলে অপরচুনিটি, তার সুযোগ, তার প্ল্যাটফর্ম, তার বোধ, বুদ্ধি এবং তার যে চাহিদা রয়েছে, সেগুলো সমন্বয় হলেই কেবলমাত্র। রনি ভাই, দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন, আমার মনে এই প্রশ্ন আছে যে আপনি আপনার কথা এবং আপনার অ্যাকশনের জন্য অনেক সময় নিন্দিত হয়েছেন, অনেক সময় নন্দিত হয়েছেন, কিন্তু সর্বশেষ আপনি তার ঝড়, আপনাকে অনেক কিছু বলা, সেইটাও আসছে। সেই বিষয়গুলিকে আসলে আপনি কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয় যে অনেক সময় পপুলিস্ট থাকার জন্য বা জনপ্রিয় থাকার জন্য আপনি এমন অনেক কিছু বলেছেন যা আপনার কাছে এখন ঠিক উল্টোভাবে ফিরে আসছে বা ফিরে আসতে পারে? যেমন মানে উদাহরণগুলো আমি দিতে চাই না, আপনি জানেন যে অনেক উদাহরণই আছে এবং আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে। জি রনি ভাই, সেটা এখানে একটা ফার্স্ট আপনার প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে নিই। প্রথমত হলো যে বিএনপির লোকজন আমাকে কেমন মনে করেন। ফার্স্ট থিং হলো, বিএনপি আমাকে বুঝে শুনে নিয়েছে, বিএনপির যারা নেতৃবৃন্দ, যে এই লোকটার চরিত্র এরকম, কথাবার্তা এরকম, এবং এর দ্বারা এই আউটপুট সম্ভব, এর দ্বারা এগুলো সম্ভব না। তো সেই জায়গাটাতে এখনো সেরকমই আছে এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আওয়ামী লীগের যে জায়গাটাতে আমি ছিলাম, বিএনপি তো ঠিক সেই জায়গাটাতে আসি। সেকেন্ড থিং হলো যেটা আব্বাসী এবং জনাব শাহরিয়ার কবির সাহেবকে নিয়ে যে জাস্ট আমার একটা বক্তব্য, এখানে আমার বক্তব্যটা ছিল ভেরি সিম্পল, যে শাহরিয়ার কবির একজন সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তিনি সাংবাদিকতার এমন একটা পর্যায়ে ছিলেন, কেবলই মাত্র সাংবাদিক মহলই তার এই মান সম্মানটা বুঝতে পারবে। তো সেখানে এই মানুষটি 1971 সনে বাড়ি বাড়ি গিয়ে মুরগি চুরি করেছেন এবং সেই মুরগি নিয়ে আবার সেই ক্যান্টনমেন্টে বিক্রি করেছেন। এই ধরনের বিভিন্ন ওয়াজের মাহফিলে লোকজন ওয়াজ করে করে কথাবার্তা বলছে। আমি এই কথাটার প্রতিবাদ করেছি যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে যখন জাতীয়ভাবে এই ধরনের কথাবার্তা বলা হয়, এটা জাতির একটা পঙ্গুত্ব। এবং কোনো মানুষ যদি বিবেকবান, শাহরিয়ার কবির সম্পর্কে অনেক অভিযোগ থাকতে পারে না অনেক লোকের, অনেকে তার সাথে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আসলে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছে, এখন আমি তাকে মুরগি হিসেবে বলছি। আমি এই কথাটা বলেছি। রনি ভাই, আপনার একটা বক্তব্য আমি দেখেছি যেখানে আপনি জনাব শাহরিয়ার কবিরকে এরকম ইঙ্গিত করেছেন বলে অনেকে মনে করছেন যে কারো কারো নামের আগে মুরগি আছে, এই আছে, সেই আছে, সেটা আপনিই বলেছেন, মানে আমি দেখেছি আর কি। হয়তোবা এরকম কথা আমি বলতে পারি, এই কথাটা আমি বলতে পারি বিভিন্ন সময়টাতে। এর কারণ হলো, যখন আমি এই কথাগুলো বলেছিলাম যে আমাদের খণ্ডিত অংশ দেখলে হবে না, আমি এখনো যে কথাগুলো বলছি এটাকে যদি আপনি খণ্ডিত করেন তাহলে এর ভুল বোঝাবুঝি হবে। যে আমাদের জাতির এমন একটা সময় ছিল যখন নামের সঙ্গে শেরে বাংলা যুক্ত হতো, বাংলার বাক স্যার আশুতোষ মুখোপাধ্যায় যুক্ত, কিন্তু পরবর্তীতে 80-র দশকে এসে দেখা গেল যে মানুষের নাম বিকৃত করার একটা প্রবণতা চলে এলো।
কারো নামের সাথে মুরগি আসে, কারো নামের পাশে চাকু আসে, টোকাই সাগর আসে। তো এটা বেসিক্যালি জাতিগতভাবে একটা হীনতার পরিচয়। এই যে আমি লাস্টের যে ওয়ার্ডটা বলেছিলাম, সেই ওয়ার্ডটা না বলে ওই যে নামের সাথে মুরগি আছে এটাকে ফাউন্ড করে সবাই বলার চেষ্টা করছে যে রনি সাহেব তো তখনও মুরগি বলেছে। কিন্তু আমি এখন যে কথাটা বলছি এই কথাটাও তখন ছিলাম যে আমরা বিভিন্ন লোককে, কোনো লোককে পছন্দ হলো না অমনি তার সঙ্গে একটা উপাধি আমরা জুড়ে দিলাম, খুব বাজে একটা উপাধি। যেমন সবাই লিখতো লেজে হোমু এরশাদ, হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। আমার আসলে এই জিনিসগুলো আমি একাধিক লেখায় বলেছি যে যখন মুনতাসির মামুন সাহেব এই জিনিসগুলো লিখতেন তখন তিনি হয়তো ভাবেনও নাই যে একটা সময় তাকে সবাই মুতা মামুন বলে ডাকবে। আই হ্যাভ রাইট। কিন্তু আমি যে কেউ যদি বিকৃত করতে চায় যে না রনি সাহেব তো লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে এইভাবে বলেছেন, আসলে খণ্ডিতভাবে বললে হবে না। আমি আমার কথা বক্তব্যের পুরো জিনিসটাতে সবসময় এই জিনিসগুলো প্রতিবাদ করে আসছি যে কোনো অবস্থায় আপনি কি নিজে, আমি যে এই কথাটা বলছিলাম যে অনেক সময় জনপ্রিয় থাকার জন্য, অনেক সময় অনেক বেশি মানুষের মন জয় করবার জন্য আপনি নিজেও কি এই ধরনের আলোচনায় অংশ নিয়েছেন বা এই ধরনের কথা বলেছেন, লেখা লিখেছেন? আপনার আমি কখনো এই জিনিসটা করিনি এবং আগামীতে ইনশাল্লাহ এই জিনিসটা করব না। আমি যদি জনাব শহরিয়ার কবিরের কোনো বক্তব্য আমার অপছন্দ হয়, অ্যাটিটিউড অপছন্দ হয়, আমি তাকে সরাসরি বলবো বা তার কথা লিখবো ঠিক আমার ল্যাঙ্গুয়েজে। কিন্তু অন্য সবাই যেভাবে তাকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে বলেন অন্য যে কোনো সম্পর্কে, আমি সেটা আসলে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। এটা আমার ধাঁচের বাইরে, এটা উচিত না। ওকে, তাহলে আমরা যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আপনিও এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার ফেসবুকে আসলে 5 লাখের মতো ফলোয়ার রয়েছেন। এই যারা এই নেটে বা সামাজিক মাধ্যমে যারা অনেক বেশি সক্রিয়, তাদের সম্পর্কে আপনার একটু ছোট্ট মূল্যায়ন শুনতে চাই, তারপরে প্রভাসের কাছে শুনে এসে আমরা মূল প্রশ্নটি আপনাকে করব। এখানে আসলে নতুন প্রজন্মে যারা আসছেন, একেবারে নতুন প্রজন্ম, আমার যারা ফেসবুকের সঙ্গে জড়িত আছেন, ইউটিউবের সঙ্গে জড়িত আছেন, বিলো 30 যাদের বয়স, তাদের চিন্তা এবং চেতনার একটা মূল ব্যাপার হলো তারা খুব সহজ উত্তেজিত হয়ে যায় এবং তারা কোনো একটা বিষয়ের গভীরে ঢুকতে চান না। এবং 3 নম্বর হলো তারা কেবলই মাত্র তখনই আমাকে সমর্থন করবেন, আপনাকে সমর্থন করবেন বা প্রবাসকে সমর্থন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনার সঙ্গে মিলে যায়। এইগুলো একটা। আর একটা সবচেয়ে ডেঞ্জারাস বিষয় সেটা হলো যে আপনাকে সে হয়তো 100 দিন ভালো জানে, 100টা প্রোগ্রাম, কিন্তু কোনো কারণে একদিন হঠাৎ মনে হলো যে খালেদ মহিউদ্দিন, গোলাম মোল্লা রনি বা প্রবাস আমিন ভালো না, তখন সেই 100 দিনের সমস্ত জিনিস ভুলে গিয়ে তারা এমন ভাষায় গালাগালি শুরু করবে যে একটা সময় তারা জানি না। আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়াং ছেলে মেয়ে রয়েছে যাদের কোনো কাজ নাই, দেখা যাচ্ছে যে হঠাৎ করে এসে ঢুকে 4-5টা গালি দিয়ে, এবং তাদের কমন গালি সবসময় থাকে, 4-5টা গালি দিয়ে আবার তারা চলে যায়। এখন আমি একটা বড় লেখা দিলাম, একটা সম্পাদকীয় দিলাম, যেটা পড়তে অ্যাটলিস্ট আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে, কিন্তু দেখা গেল সেই হেডলাইনটা দেখেই প্রথমেই একটা গালি দিয়ে আবার সে চলে গেল। এই যে একটা অস্থিরতা, এটা আসলে আমরা যে সময় ছাত্র ছিলাম সেই 80-র দশকে আসলে আমাদের মধ্যে এই অভ্যাসটা ছিল না, এতটা অস্থিরতা ছিল না, এবং আমরা ওই সময়টাতে লেখাপড়া করা, 80-র দশকের খুব সুনাম শুনি, কিন্তু সেই 80-র দশকেরই প্রোডাক্টটা এখনকার বাংলাদেশ। 80-র দশকের প্রোডাক্ট যেটা প্রভার যেটা বললেন, একটা জিনিস হলো ব্যাপার হলো আমাদের তো বয়স হয়ে গেছে, বয়স হওয়ার কারণে আমরা ঠিক আগের মতো লাভ দিতে পারি না। আমাদের পিছনে আসলে অনেক লায়াবিলিটিস রয়েছে, অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, এবং সবসময় হলো যে যখন এরশাদ বিরোধী আন্দোলনে আমিও রাজপথের একজন সাধারণ কর্মী ছিলাম, তো যখন মিছিলে যাওয়াটা একটা প্যাশন মনে হতো, একটা ফ্যাশন মনে হতো, এবং নিজে যে আমি যেটা পুরুষ, আমার যে পৌরুষ আছে, সাহসিকতা আছে, আমার যেটা বিনোদন দরকার, অর্থাৎ টোটাল কাজের মধ্যে, বিদ্রোহের মধ্যে আমি একটা বেঁচে থাকার আনন্দ লাভ করতাম। কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে, একটা ইউটিউবের ভিডিও করে, একটা লেখালেখি করে, একটা সমর্থন জানিয়ে আমি আমার এই দায়িত্বটা, আমার এই বটির কারণে আমি সেখানে যাচ্ছি। কিন্তু কেন রনি ভাই, কেন সেটা কি আপনি একটু বিশ্লেষণ করেছেন যে কেন এটা এরকম হচ্ছে? এটা কেন আসলে, এটা শুধু আমার না, আপনি যদি দেখেন এরশাদের জমানাতে যখন আন্দোলনের তরঙ্গ ছিল, তখন কিন্তু 55 বছর বয়স যাদের রয়েছে
যাদের একটা ভালো চাকরি রয়েছে, যাদের একটা ভালো গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, ছেলে মেয়েগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, আপনি 82 থেকে 90 পর্যন্ত এরকম একজন লোকে দেখাতে পারবেন না যে রাজপথের প্রেস ক্লাবের সামনে মারধর করেছে। 55 বছরের উপরে লোকজন আগে যাদের ছিল, বাড়ি গাড়ি ছিল না, আমি বোধহয় কিঞ্চিত আপনার সঙ্গে দ্বিমত পোষণ করব, কারণ বামপন্থী নেতাদের সবাই সে সময় 50-এর উপরে বয়স ছিলেন। মুজাহিদুল ইসলাম সেলিম সবচেয়ে তরুণ ছিলেন, কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিমও 45-এর কাছাকাছি বয়স ছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সবার বয়স 50-এর বেশি ছিল, বিএনপি নেতৃবৃন্দের অনেকে 50 বেশি বয়স ছিল। আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ যে সমস্ত লোকজনের আসলে রাজনীতি ছাড়া অন্য কোনো পদ পদবি ছিল না, যাদের মানে টোটাল, যেমন বাম রাজনীতি এখনো যারা করে, যাদের ঘর নাই, সংসার নাই, তারা সারাদিন আমার মনে হয় আপনার পয়েন্টটি পরিষ্কার যে রাজনীতি ছাড়া বাকি লোকরা আসলে খুব বেশি আসে না যাদের বয়স 50 বেশি। ঠিক আছে, আমরা আবার